ওয়েলকাম সবাইকে আমাদের কেমিক্স দাদার ক্লাস 9 এর চ্যানেলে। এবং সেখানে আমরা আজকে যেটা পড়ছি সেটা হলো পৃষ্ঠটান এবং সান্দ্রতা। যেমনটা তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো, পৃষ্ঠটান ও সান্দ্রতা কিন্তু আমাদের আজকের ভিডিওর টপিক। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে যে জিনিসটা আমাদের মূলত জানার সেটা হলো সবার প্রথমে জানবো পৃষ্ঠটান। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কতগুলো ছবি আছে। ওকে, তো এই ছবিগুলো দিয়ে আমি তোমাদের পৃষ্ঠটানটা আগে বোঝাবো এবং সেটা বুঝে যাওয়ার পর তারপর আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো যে জিনিসটা কি হয়, কেন হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়। ঠিক আছে, দেখো জেনারেলি পৃষ্ঠটান আমাদের ক্লাস 11-এর একটা টপিক, বাট লাস্ট কিছু বছর আগে থেকে এগুলোকে ক্লাস 9-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাট আমাদের কাছে ব্যাপারটা সেরকম নয়, আমরা ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো, ফিজিক্সটাকে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। তারপর নোটস বা কি লিখতে হবে বা পরীক্ষায় কতটুকু দরকার সেটাতে আসবো। দেখো, তোমরা সবাই হয়তো ট্র্যাম্পোলিন দেখেছো, তাই না? ট্র্যাম্পোলিন হয়তো তোমরা সবাই কম বেশি দেখেছো এবং সেটা দেখতে গিয়ে তোমাদের হয়তো এটা দেখেছো যে ট্র্যাম্পোলিনের যে দুটো মানে এই যে যার উপর লাফায় বেসিক্যালি সেই জায়গাটা কিন্তু টান টান করা একটা পর্দার মতো কাজ করে। ভেবে দেখো, একটা ট্র্যাম্পোলিন আগে কিন্তু আমরা পৃষ্ঠটানের আইডিয়াটা বিল্ড আপ করার চেষ্টা করব, তারপরে আমরা কি লিখতে হবে সব বলে দেবো এবং কিভাবে লিখতে হবে সেটা আমি জানো, সেটা আমার উপর দায়িত্ব ছেড়ে দাও। তো বাকি তোমরা শুধু এখন বোঝো যে পৃষ্ঠটান জিনিসটা কি, ব্যাপারটার ফিল নাও। তো এই যে ধরো ট্র্যাম্পোলিন, এই ট্র্যাম্পোলিনটা অ্যাকচুয়ালি কিন্তু যে ধরো এই যে বাচ্চারা লাফাচ্ছে, তো বেসিক্যালি এটা কিন্তু একটা টান টান করা পর্দার মতো কাজ করছে, তাই না? ওর উপর পড়ছে, আবার বাউন্স খেয়ে উপরে চলে যাচ্ছে, আবার পড়ছে, আবার বাউন্স খেয়ে চলে যাচ্ছে। তার মানে একটা টান টান করা পর্দার মতো ট্র্যাম্পোলিনটা কাজ করে। এই জিনিস আমরা যে কোনো তরলের মুক্ততলেও দেখতে পাই। যে কোনো তরলের মুক্ততলে, তরলের মুক্ততল মানে কি? এই যে ধরো এই বোতলের মধ্যে জল আছে, মুক্ততল মানে একদম উপরের যে সারফেসটা আছে, উপরের যে পৃষ্ঠটা আছে সেটাকে বলা হয় মুক্ততল বা মুক্ত পৃষ্ঠ। সেই মুক্ত পৃষ্ঠ দেখা যায় কিরকম দেখা যায়, দেখো এই দেখো এই ছবিটাকে আবার ভালো করে দেখো। এইটা একটা দেখো, একটা পোকা জলের উপর বসেছে। তুমি দেখতে পাচ্ছ ওর যে পা গুলো, ওর পা গুলো কেমন দেবে গেছে। দেখতে পাচ্ছ এখানে ওর পা গুলো কেমন দেবে গেছে, ডুবে গেছে এটা নয় কিন্তু দেবে গেছে। অনেকটা মনে হচ্ছে না ট্র্যাম্পোলিনে যেরকম ভাবে আমরা যখন লাফাই তখন ট্র্যাম্পোলিনে পড়লে যেরকম ভাবে ট্র্যাম্পোলিনটা দেবে যায়, তেমন এই ওর পোকাটার পাটাও দেবে গেছে। এগুলো অ্যাকচুয়ালি ছবি দিয়ে কেন দেখানো, এটা প্র্যাকটিক্যালি তো দেখা সম্ভব নয়। মানে এটা খুব ছোট্ট, মানে খুব মানে জুম ইন ক্যামেরা দরকার, সেটা তো আমি তোমাকে এখানে দেখাতে পারবো না, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম লাগে। শুধু এটা না, তুমি যদি এটাকেও দেখো, শুধু এটা নয়, তুমি যদি এটাকেও দেখো, এই দেখো, তুমি যদি এটাকেও দেখো না তাহলেও বুঝতে পারবে। এই যে দেখো একটা জলের উপর একটা সামান্য এই যে জেমস ক্লিপ, এগুলো তোমরা জানো পরীক্ষার খাতায় ফাতায় আমরা লাগাই। তো দেখো এটা রেখে, দেখো এই জায়গাটা খানিকটা দেবে গেছে। তার মানে আমাদের তরলের যে মুক্ত পৃষ্ঠ, আমি যে এই ঘটনাগুলো দেখালাম এখান থেকে আমরা এটা বুঝতে পারছি আমাদের তরলের মুক্ত পৃষ্ঠ এরকম একটা টান টান করা পর্দার মতো কাজ করে। মানে আমি যেটা বোঝাতে চাইলাম যে যেরকমটা আজকে আমার ধরো, দাঁড়াও এক মিনিট আমি এটা এগুলো ছোট করে দিই। হ্যাঁ, তো যেরকমটা আজকে আমার ট্র্যাম্পোলিন কাজ করছে একটা টান টান করা পর্দার মতো, একইভাবে দেখো এই তরলের মুক্ত পৃষ্ঠ যেখানে পোকাটা বসেছে সেই তরলের মুক্ত পৃষ্ঠটা একটা টান টান করা পর্দার মতো কাজ করছে। আবার এই জলের উপর যেখানে আমি এখানে একটা জেমস ক্লিপ বসিয়েছি সেই মুক্ত পৃষ্ঠটা একটা টান টান করা পর্দার মতো কাজ করছে। এই যে ধর্মটা, এই ধর্মটাকে পৃষ্ঠটান বলে, যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ একটি টান টান করা পর্দার মতো কাজ করে। আমি লিখছি এখানে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠ টান টান করা পর্দার মতো কাজ করে। ঠিক আছে, এই ধর্মটাকে আমরা পৃষ্ঠ টান বলি, যেন পৃষ্ঠে একটা টান পড়ছে, মুক্ত পৃষ্ঠে একটা টান পড়ছে, তাই এটাকে পৃষ্ঠ টান বলা হয়। এটা হলো পৃষ্ঠ টানের মেইন কনসেপ্ট। ওকে, এবারে পৃষ্ঠ টানের জন্য আরো অনেকগুলো জিনিস হয়, আরো অনেক এক্সাম্পল হয়। আমি তোমার এই তিনটে দেখালাম, আর হয় না আরো হয়, কিন্তু এখন কি সব বসে বসে দেখাবো না, যেগুলো দরকার আমাদের পরীক্ষার পারপাসে আমরা এটা জানবো। আশা করি তোমরা ফিলটা পেয়েছো যে পৃষ্ঠটান বলতে কি বোঝায়। পৃষ্ঠে টান, নামকরণের সার্থকতা একেবারে, পৃষ্ঠটান। ওকে, এবার দেখো এই পৃষ্ঠটান কেন হয়, কেন হঠাৎ করে তরলের মুক্ত পৃষ্ঠ এরকম টান টান করা পর্দার মতো কাজ করে, সেটা এবার একটুখানি জেনে নিই।
এই ছবিটাকে দেখো খেয়াল করে, বলছে যখন এই যে এরকম কোনো বস্তু তরলের মুক্ত পৃষ্ঠে আছে, এই জায়গাটা খানিকটা দেখো দেবে গেছে, এটা তোমরা দেখে বুঝতে পারবে এই জায়গাটা খানিকটা দেবে গেছে, এই যে ওই যে মুক্ত পৃষ্ঠ টান টান করা পর্দার মতো কাজ করছে। তো এই দেবে যাচ্ছে কেন, সেটার জন্য আমি তোমাদের একটা এবার কনসেপ্ট বলবো বা একটা থিওরি বলবো, সেটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। একটা কনসেপ্ট বা থিওরি বলবো, সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। থিওরিটা কি, এখনো কিন্তু কিছু লেখানোর মতো আমার কিছু জায়গায় আসেনি, তুমি শুধুমাত্র এই জায়গাটা লিখে রাখতে পারো যেটা আমি লিখেছি, বাকি সবই আমি তোমায় উদাহরণ দিচ্ছি। বাকি কি লিখতে হবে না লিখতে হবে সেটা কি বলেছি, ক্লাস নোটস বানিয়ে যাওয়া আমার দায়িত্ব, এটা সবসময় মাথায় রাখবে। তো সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো, যেটা বোঝাতে চাইছি সেটা শুধু বোঝার চেষ্টা করো, যে কেন মুক্তপৃষ্ঠ কাজ করে, তো মানে কেন পৃষ্ঠটান কাজ করে। তো এবার আমরা একটুখানি এর কারণটা জানবো, এবার আমরা বেসিক্যালি এর কারণটা জানবো, কেন, ওয়াই। কারণটা বলছে যে ধরো এটা একটা তরল পৃষ্ঠ, তরলের এখানে একটা বিন্দু আছে, ওকে, তার চারপাশে আরো 5টা বিন্দু আছে এরকম, হ্যাঁ স্যার আছে। তো এই তরলের বিন্দুটার উপর চারপাশের বিন্দুরা টানছে না, একে একে এইদিকে টানছে, একে এইদিকে টানছে, একে এইদিকে টানছে, একে এইদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে। তার মানে যে যে বিন্দুটা ভেতরে আছে তরলের তলের, তার উপর সব দিক দিয়ে দেখো একটা করে বল কাজ করছে। তো যদি আমি বলি এর উপর নেট বল কত, নেট বল বা লব্ধি বল কত, তোমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো স্যার সব দিক থেকে ওকে টানছে, তাহলে 0। এবার নিশ্চয়ই কারোর মনে প্রশ্ন আসছে স্যার একে টানছে কেন, তাহলে আগে সেই প্রশ্নের উত্তর দিই। এখানে তোমাদের প্রথম নোটস তৈরি হবে, সেটা হলো 2 প্রকারের বল দেখা যায়, সেটা হলো সংশক্তি বল, এটা যেন সবার নোটসে থাকে, আর আসক্তি বল। সংশক্তি বল আর আসক্তি বল। সংশক্তি বলের আরেকটা নাম হলো সমসঞ্জন, সমসঞ্জন বল, আর আসক্তি বলের আরেকটা নাম হলো আসঞ্জন। সমসঞ্জন আর আসঞ্জন বা সংশক্তি বা আসক্তি জিনিসটা কি, সংশক্তি বলের যদি আমি তোমাকে ডেফিনেশন লিখিয়ে দিই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে একই পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, একই পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সংশক্তি বল বলে। এটা হলো মনে রাখার জিনিস, যে একই পদার্থের অণু বলতে, যে ধরো আজকে এই যে মার্কারটা আছে বা এই স্টাইলাসটা আছে, এই স্টাইলাসের মধ্যে অনেক অণু আছে, এরা পরস্পরকে আকর্ষণ করছে, এরা সংশক্তি বল। এবার যদি প্রশ্ন আছে স্যার এটা আসে কেন, সেটার কারণ আমার জানা নেই। এর আগে আমরা কিন্তু বলি অন্তরাণবিক আকর্ষণ বল, মনে করো ছোটবেলা থেকে পড়ে আসছো যে কঠিন পদার্থের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল বেশি, তরলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কঠিনের তুলনায় একটুখানি কম, গ্যাসের মধ্যে আরো কম। এই অন্তরাণবিক আকর্ষণ বল মানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, ওটাই তো সংশক্তি বল, ওটাই সমসঞ্জন বল। ওটা আছে বলেই কিন্তু যে কোনো পদার্থ এরকম এক্সিস্ট করছে। আজকে যদি এর ভেতরের অণুগুলো পরস্পরকে আকর্ষণ না করতো, যদি আজকে আমার চামড়ার অণুগুলো পরস্পরকে আকর্ষণ না করতো, আমার চামড়াটা থাকতে পারতো? ডিসরাপ্ট হয়ে যেত, তো এক জায়গায় তো একসাথে থাকতে পারতো না। তো এইটা কেন হয় আমি জানি না, বাট হয় এটা আমরা জানি, এবং হয় বলে অনেক কিছু এক্সিস্ট করে এটাও আমরা জানি। এটা হলো সংশক্তি বা সমসঞ্জন বল। একইভাবে আসঞ্জন বা আসক্তি বল কি, আসঞ্জন বা আসক্তি বলকে আমরা বলতে পারি ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। স্যার ভিন্ন পদার্থের অণুর মধ্যে ক্রিয়া করে মানে, তার মানে হলো
এই যে ধরো তুমি যখন চান করতে যাও, চান করতে যাওয়ার সময় তুমি গায়ে জল ঢালো, জল ঢাললে জলটা তো তোমার গায়ে লেগে যাচ্ছে, আরে জল লাগছে বলে তুমি ভিজে যাচ্ছ, তবেই তো তোমার বাড়িতে লোক বা তুমি নিজে বুঝতে পারছো যে তুমি চান করেছো। শুকনো অবস্থায় বেরিয়ে আসলে তুমি গায়ে জল ঢাললে জল পড়ে গেল, তোমায় ভেজালোই না, তাহলে মনে হবে চান করেছো? এটাই ব্যাপার, এটাই আসঞ্জন বল। ভিন্ন পদার্থের অণু, জল একটা আলাদা অণু, তোমার শরীরের অণু একটা আলাদা অণু, কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল দেখো জল ওটার গায়ে ধরে রেখেছে। জলের মনে রাখবে আসক্তি বল সব থেকে বেশি কাজ করে। জলের জেনারেল টেন্ডেন্সি জল ভিজিয়ে দেয়। ভিজিয়ে দেওয়া মানে কি? ভিজিয়ে দেওয়া মানে তুমি যার উপর জলকে ফেলছো জল তার গায়ে লেগে যাচ্ছে, মানে এটা কি? ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল, এটাকেই বলা হয় আসঞ্জন বল বা আসক্তি বল। দেয়ালে জল ছেটাই, জলটা একদম লেগে 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 যায়, কেন? আসঞ্জন বল। এইটা হলো কনসেপ্ট। এবার প্রশ্ন আসতে পারে, স্যার আসঞ্জন বল কি সবার থাকে? না, আসঞ্জন বল জলের অনেক বেশি থাকে, এটা আমি লিখে দিচ্ছি এখানে। যেমন আমি এটা বলতে পারি জলের অনেক বেশি। স্যার এরকম কোনো পদার্থ বলুন যার অনেক কম, সেটা হলো পারদ, সেটা আমি লিখে দিচ্ছি। পারদের আসঞ্জন বল খুব কম। পারদকে তুমি যদি তোমার গায়েও লাগাও, তোমার স্কিনে লাগলে সেটা তোমার স্কিনের ক্ষতি হবে আলাদা কথা, কিন্তু লেগে থাকবে না, ও পড়ে যাবে, ও টাচ করে পড়ে যাবে, পারদ ভেজায় না, তো পারদের আসঞ্জন বল কম। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সমসঞ্জন এবং আসঞ্জন বলে। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটুকু আমরা বুঝতে পারলাম এখন অব্দি যে স্যার একই পদার্থের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করছে, সেটাকে আমরা সমসঞ্জন বা সংশক্তি বল বলছি, আর ভিন্ন পদার্থের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করছে সেটাকে আমরা আসঞ্জন বা আসক্তি বল বলছি। এবার এর বেসিসে এটাকে এক্সপ্লেন করি। এবার কেন পৃষ্ঠটান কাজ করে? এই হলো তরলের মুক্ত পৃষ্ঠ, এইটা হলো তরলের মুক্ত পৃষ্ঠ, এটা তরলের মুক্ত পৃষ্ঠ। এই মুক্ত পৃষ্ঠের মধ্যে এবার খেয়াল করে দেখো নিচে যে অণুগুলো আছে তাকে চারদিক থেকে অণুরা টানছে, সমসঞ্জন বা সংশক্তি বল। তো তার জন্য নেট বল তার উপর লব্ধি বল তার উপর শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু ভাবো তো যে অণুগুলো এখানে আছে, যে এখানে আছে তার এখানে 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 অণু আছে, এদিক থেকে টান 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 করছে। তো এর উপর মানে যে অণুগুলো মুক্ত পৃষ্ঠে অবস্থান করছে তাদের উপর কি লব্ধি বল শূন্য হচ্ছে? তাদের উপর নেট বল নিচের দিকে কাজ করছে না উপরের দিকে? তো উপরের দিকে তো ওকে টানার কেউ নেই। তার মানে তরলের মুক্ত পৃষ্ঠে, তরলের মুক্ত পৃষ্ঠে অবস্থিত অণুগুলির উপর লব্ধি বল শূন্য হয় না, তারা তরলের ভিতরের দিকে একটি টান বল অনুভব করে। এবার তার মানে ভাবো এই জিনিসটা কি শুধুমাত্র এই একটা অণুর ক্ষেত্রে হচ্ছে, না মুক্ত পৃষ্ঠে যে কটা অণু আছে তাদের সবার ক্ষেত্রে হচ্ছে? তার মানে মুক্ত পৃষ্ঠে সবার ক্ষেত্রে নিচের দিকে টান কাজ করছে। এই টানটাই কি পৃষ্ঠে একটা টান কাজ করছে, এই টানটাকেই আমরা বলি পৃষ্ঠ টান। যেন পৃষ্ঠটা পুরো একটা টান টান করা পর্দার মতো কাজ করছে। এই টানটি তরলের মুক্ত পৃষ্ঠ বরাবর বিরাজ করে, এই টানটি তরলের মুক্ত পৃষ্ঠ বরাবর বিরাজ করে, যা তরলের পৃষ্ঠকে একটি টান টান করা পর্দার মতো আচরণ করায়, পর্দার মতো আচরণ করায়। এই কারণে তরলে পৃষ্ঠটান দেখা যায়, এই কারণে
তরলে পৃষ্ঠটান দেখা যায়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে পৃষ্ঠটান ধর্মটা কি, সেটার বাস্তব উদাহরণ, কেন পৃষ্ঠটান ধর্ম কাজ করে এবং এই কাজ করার পেছনে মেন যে বলগুলো আছে তারা কারা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে জিনিসটা। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা অল্প অল্প জানবো, কিছু উদাহরণ আমি তোমাদের বলে দেবো, যেগুলো তোমরা মাথায় রাখবে, তাহলেই আমাদের পৃষ্ঠটানের জায়গাটা হয়ে যাবে। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার আছে? এবার চলো, এবার যে জিনিসটা আমি তোমাদের বলবো যে পৃষ্ঠটান, এটা তো আমি একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ ঠিক আছে, মুক্ত পৃষ্ঠটা একটা টান টান করা পর্দার মতো কাজ করে, এই ধর্মকে আমি পৃষ্ঠটান বলছি। কিন্তু এটা না, এটা ঠিক মানে এইটা 11-এ আছে, তো 11-এ এটা দিয়ে অঙ্ক টঙ্ক আছে, তো অঙ্ক করার জন্য তো একটা কোনো আমার রাশি দরকার, মানে পৃষ্ঠটার একটা রাশি, তো সেটার ফর্মুলা কি? যেমন বল মানে ভর ইন্টু ত্বরণ হয়, তখন পৃষ্ঠটানের ফর্মুলা কি? তো সেই ফর্মুলা ডিফাইন করার জন্য গাণিতিকভাবে একটা সংজ্ঞা দেওয়া হয়, পৃষ্ঠটানের সংজ্ঞা বলে। পৃষ্ঠটানের গাণিতিকভাবে একটা সংজ্ঞা দেওয়া হয়, মেন কনসেপ্ট আগেই ব্যাখ্যা করে দিয়েছে, এবার একটা গাণিতিকভাবে সংজ্ঞা, এটাও খুবই ইজি জিনিস, এটাও তোমরা বুঝে যাবে। বলছে কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে, বলছে কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে, এটাও বুঝিয়ে দিচ্ছি, আগে লিখে নাও, রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। তাকে পৃষ্ঠটান বলা হয়। ঠিক আছে, এইটা হলো পৃষ্ঠটানের গাণিতিক সংজ্ঞা। জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বলছে এটা হলো একটা তরল তল, বলছে ধরো এর মধ্যে এরকম তরল আছে, এটা তুমি পৃষ্ঠতলটাকে না উপর থেকে দেখছো, এবার এখানে বলছে একটা টান টান করা পর্দার মতো কাজ করছে, এটা আমরা জানি। এবার বলছে এখানে একটা, এই যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে রেখা কল্পনা করা হলে, মনে করো এখানে একটা এরকম রেখা আছে, ঠিক আছে, মনে করলাম রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর, স্পর্শক মানে জানো এরকম টাচ করে বেরিয়ে যায়, স্পর্শ করে বেরিয়ে যায় তাকে স্পর্শক বলে। তো রেখার সঙ্গে লম্বভাবে এই যে এই 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 একইভাবে এই এই এই, বলে স্যার এগুলো কি টানছেন? এক্ষুনি কি শেখালাম? পৃষ্ঠ টান, মানে পৃষ্ঠে একটা টান, তাই তো? তো তুমি যদি আজকে পৃষ্ঠের উপর একটা এরকম রেখা কল্পনা করো, কি হচ্ছে? পৃষ্ঠের টান ওই রেখার মানে এই দিকের যে তরলগুলো আছে ওকে এই দিকে টানছে, টান কাজ করছে, তো তেমন এই সাইডের তরলগুলোকে এই দিকে টানছে, তার মানে এই রেখার উপর একটা নেট বল কাজ করছে এদিক আর এদিক, লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে। তো পৃষ্ঠটানকে এস দিয়ে লেখা হয়, বলছে এই রেখার উপর লম্বভাবে যে বল ক্রিয়া করছে প্রতি একক দৈর্ঘ্যে তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান, বল বাই দৈর্ঘ্য। ঠিক আছে, এর একক কি? এর একক হলো নিউটন প্রতি মিটার, এর একক হলো নিউটন প্রতি মিটার। ঠিক আছে, ওকে। তো এইটা হলো গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করা হয়, যে একটা মানে এই ডেফিনেশনটা মাথায় রাখবে, যে রেখার লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর যে বল প্রয়োগ হয় সেই জন্য আমরা এটাকে বলতে চাই। এবার এখানে কিন্তু আরো এক্সপ্লেনেশন আছে যেগুলো আমরা এক এক করে এবার দেখব। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথমে এই পৃষ্ঠটানের জন্য আরো অনেকগুলো জিনিস হয়। কি কি হয়?
পৃষ্ঠ টানের ফল বলে লিখছি আমি। কি কি হয়? ফার্স্ট যে জিনিসটা হয়, পৃষ্ঠটানের জন্য তরল তার মুক্ত পৃষ্ঠকে, পৃষ্ঠটানের জন্য তরল তার মুক্ত পৃষ্ঠকে বা মুক্ত পৃষ্ঠ কে থেকে বেটার, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়। মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়। ঠিক আছে, তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়। আসছি, আবার শুধু পয়েন্টগুলো লিখে রাখো। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওর মুক্ত পৃষ্ঠ মানে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়, এই জন্য তরল বিন্দু সাধারণত গোলকাকার হয়। সাধারণত গোলকাকার হয়। খুব স্বাভাবিক। তোমরা বলছো স্যার বুঝতে পারছি না, এবার আমি বোঝানোর চেষ্টা করছি। তরল পড়ছে, ওকে, তো তরলের কি হচ্ছে, পৃষ্ঠে কি কাজ করছে? টান। এবার তুমি ভাবো, তুমি সব দিক দিয়ে টান দিচ্ছ। তুমি যদি সব দিক দিয়ে টান দাও, তুমি সব দিক দিয়ে তুমি যখন টানছো, টানলে তো তোমার ক্ষেত্রফলটা কমে যাবে। তুমি যদি টান ছেড়ে দাও তাহলে ক্ষেত্রফলটা বড় হয়ে যাবে। ব্যাপারটা ফিল করার চেষ্টা করো। এটা ট্র্যাম্পোলিনের পর্দার কথা, মানে ওই ট্র্যাম্পোলিনের ওইটার কথা ভাবো, যার উপর লাফানো হয়। ওটাকে চারিদিক দিয়ে টানা হচ্ছে, চারিদিক দিয়ে টানা হচ্ছে। তুমি ওকে চারিদিক দিয়ে টানলেও জেনারেলি গোল হতে চাইবে। হ্যাঁ, তুমি একটা এবার চৌকো ফ্রেমের মধ্যে নিয়ে করলে আলাদা কথা। তুমি একটা চৌকো ফ্রেমের মধ্যে নিয়ে ওটাকে টানতে চাইলে আলাদা কথা। কিন্তু তুমি কোনো জিনিসকে চারিদিক দিয়ে টানো, দেখো ওটা গোল শেপ নিতে চাইবে, কারণ একটা গোলেরই ক্ষেত্রফল কমায়। এবার তোমরা বলবে স্যার ক্ষেত্রফল কমাতে চাইছে কেন? ক্ষেত্রফল কমাতে এই কারণে চাইছে, তার কারণ হলো টান কাজ করছে। ও চাইছে যতটা বেশি টান টান করা যায়। যতটা বেশি টান টান আমি কি করে করব? আমি সব দিক দিয়ে সমান টান দিয়ে যতটা বেশি টান আমি কি করে করবো? আর কোনো শেপ সম্ভব নয়। এটা তুমি নিজে বাড়িতে ভাবতে পারো, এটা তুমি নিজে চেষ্টা করতে পারো। আজকে ধরো আমার কাছে এই জিনিসটা আছে, এই দেখবে ঘরে চাদর ফাদর ঝাড়ে, বলে ওটাকে টান টান কর, এই যে এরকম টান টান কর। তো যখন আমরা টান টান করছি, এই যে যখন টান টান করছি দেখো একদম যতটা সম্ভব টান। এবার যদি আমি এই জিনিসটাকে টান করে নিচের দিকে টানতে চাই, এই নিচের দিকে টানতে চাই, তো দেখো টান অটোমেটিক্যালি একটা গোলের সৃষ্টি করে। আমার টান অটোমেটিক্যালি, তুমি কোনো একটা জায়গা নিরিখে যখন টানছো, অটোমেটিক্যালি একটা গোল সৃষ্টি করবে। এটা করবেই, এটা করতে বাধ্য, কারণ সম আয়তন সমস্ত ঘনবস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। কি বললাম? সম আয়তন সমস্ত ঘনবস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, কারণ সম আয়তন সমস্ত বস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফলটা সর্বনিম্ন, সব থেকে কম গোলকের ক্ষেত্রফল। মানে তোমার কাছে যদি একটা এরকম বেসিক্যালি ঘনক থাকে, একটা আয়ত ঘনক থাকে আর একটা গোলক থাকে, যদি তিনজনের আয়তন সমান বলে দেয়, তাহলে দেখা যাবে গোলের যে ক্ষেত্রফলটা সব থেকে কম। কারণ তুমি গোল দেখলে বুঝতে পারবে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, গোল দেখলে বুঝতে পারবে ওর উপর সব দিক দিয়ে সব থেকে বেশি টান কাজ করে। তো একদম পৃষ্ঠতলটা একদম টান টান করা থাকে। এইটা হলো পৃষ্ঠটানের মেন গল্প, যে পৃষ্ঠটানের জন্যই ওর ক্ষেত্রফলকে ন্যূনতম করতে, কারণ সব দিক থেকে টান কাজ করছে। সব দিক থেকে টান কাজ করলে এমনি ওটা কমে যাবে, আমাকে সব দিক দিয়ে টানছে।
আমাকে ধরো আমি এরকম আমাকে সব দিক দিয়ে এদিকে টানছি, দেখো আমার শেপ এমনি কার্ভ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমাকে সবাই যদি এদিক থেকে টানে, বোঝা যাচ্ছে আমার শেপ এমনি কার্ভ হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। তুই বললো স্যার এদিক থেকেও টানবো ওদিক থেকেও টানবো, না, মুক্ত পৃষ্ঠতে একদিকেই টান, নিচের দিকে। মুক্ত পৃষ্ঠে টান কোন দিকে? নিচের দিকে। টানলে দেখো একটা কার্ভ হয়ে যাবে না? এই মুক্ত পৃষ্ঠ এরকম টানছো, ওপরে কার্ভ হয়ে গেল না? ছাতা তুমি এদিক দিয়ে টানছো, এরকম কার্ভ হয়ে যাচ্ছে না? আশা করি ব্যাপারটার ফিলটা আসছে আমি কি বলতে চাইছি। এটাই কিন্তু ব্যাপার এখানেও, যে সব দিক দিয়ে টান কাজ করে বলে ওটা গোলকের শেপ নেয়, এবং কারণ গোলকেরই ক্ষেত্রফল সর্বনিম্ন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা আমাদের মাথায় রাখতে হবে। তাই জন্য খুব ছোট জলবিন্দু বা পারদ বিন্দু গোলকাকার হয়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কেন এরা গোলকাকার হয়, তখন তোমার এই কথাগুলোই লিখতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো সবাই নিজের ক্ষেত্রফল সংকুচিত করতে চায় বলে এরকম শেপের হয়। হলো ক্লিয়ার? এই প্রশ্নটা, তার মানে প্রশ্ন কিরকম আসতে পারে, যে জলবিন্দু বা পারদবিন্দু গোলকাকার হয় কেন? তুমি তখন এটাই বলবে পৃষ্ঠটানের জন্য তরলতার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়, এবং এই জন্য গোলকাকার হয় কারণ সমায়তন সমস্ত বস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফল সর্বনিম্ন। একদম ঝাক্কাস, ফুল নাম্বার পাবে। ঠিক আছে, আচ্ছা এবার দু তিনটা জিনিস আছে যেটা বলে দিই। সবার প্রথমে হলো পৃষ্ঠটানের কিছু নির্ভরশীলতা আছে। পৃষ্ঠটানের নির্ভরশীলতা মানে পৃষ্ঠটান কোন কোন জিনিসগুলোর উপর নির্ভর করে থাকে, এটা একটু বলে দিই। পৃষ্ঠটান কোন কোন জিনিসের উপর নির্ভর করে থাকে? সবার প্রথমে যেটা আসছে সেটা 1 নম্বর হলো তাপমাত্রা। তোমরা বলবে স্যার তাপমাত্রার উপর কিরকম ভাবে নির্ভর করে থাকে? মনে রাখবে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে, এটাকেই ভাষায় লিখে দেবে যে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান হ্রাস পায়। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার প্রত্যেকটা তরলের সংকট তাপমাত্রার মান আলাদা হয়, সেই তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলে। এরপর নিজেরা লিখে নেবে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে সংকট তাপমাত্রার মান আলাদা আলাদা হয়, ওটা আর আমি লিখছি না। আচ্ছা, এরপরে নেক্সট আছে দূষণ। দূষণের উপরও পৃষ্ঠটান নির্ভরশীল। দূষণের উপর কিরকম ভাবে নির্ভরশীল? যদি কোনো বস্তু দ্বারা দূষিত হয় তাহলে পৃষ্ঠটানটা কমে যায়। ঠিক আছে, দূষিত হলে, কারণ অন্য পদার্থ চলে আসছে না। পৃষ্ঠটান আলটিমেটলি কেন হয়? পৃষ্ঠে ওই সমজাতীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ, এবার অন্য পদার্থ চলে আসলো মানে কি অন্য ধরনের অণু চলে এলো, তো নিজেদের মধ্যে আকর্ষণ বলটা তো আর ওরকম ভাবে হতে পারলো না, তো খুব স্বাভাবিকভাবে পৃষ্ঠটানটা কমে যায়। তো এটার যেমন একটা উদাহরণ হলো, জলের ওপর তেল ফেললে, জলের ওপর তেল ফেললে জলের ওপর তেল ফেললে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। জলের পৃষ্ঠটান হ্রাস পায়। নেক্সট আসছে হলো দ্রবীভূত বস্তুর প্রকৃতি, মানে কোন বস্তুর মধ্যে দ্রবীভূত আছে। দ্রবীভূত বস্তুর প্রকৃতি এটার উপরও নির্ভর করে। যেমন এখানে হলো কোন বস্তু, মানে এটা দেখতে হবে কি দ্রবীভূত আছে। তো দ্রবীভূত বস্তুর
থাকলে পৃষ্ঠটান পরিবর্তন হয়। এবার বাড়ে না কমে ওটা নির্ভর করছে কে দ্রবীভূত আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। পৃষ্ঠটান পরিবর্তন হয় আমি শুধু বলতে পারি, বাড়ে না কমে আমি কি বলবো? দেখো, জলে যদি অজৈব পদার্থ দ্রবীভূত থাকে, জলে যদি অজৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে একরকম হয়, আর সেই জলেই যদি জৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলে আর একরকম রেজাল্ট। যদি অজৈব পদার্থ মনে রাখো দ্রবীভূত থাকে তখন মনে রাখবে পৃষ্ঠটানটা বেড়ে যাবে, আর জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে যাবে। ব্যাস এটুকুই মনে রাখবে। কেন কি এসব আমার লাগবে না, 11-এর বাচ্চারাও পড়ে না, তোমাদেরও পড়ে লাভ নেই। ঠিক আছে। আর 4 নম্বর যেটা লাস্ট মনে রাখবে সেটা হলো তরলের উপরিস্থিত মাধ্যম। তরলের উপরিস্থিত মাধ্যম মানে তরলের উপরে কি মাধ্যম আছে, তরলের উপরে কি মাধ্যম আছে এটার উপরে তরলের পৃষ্ঠটান ম্যাটার করে যায়। ঠিক আছে। যেমন এটা আমি একটা তোমায় খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। সাধারণ জলের উপর যদি শুষ্ক বায়ু থাকে তাহলে ওর পৃষ্ঠটান হয় 72 ডাইন পার সেন্টিমিটার, কিন্তু এই জলের উপরই আর্দ্র বায়ু থাকলে ওটা 70 ডাইন পার সেন্টিমিটার হয়ে যায়। ঠিক আছে। তো জলের উপর শুষ্ক বায়ু থাকলে, মানে শুষ্ক বায়ু থাকা মানে ড্রাই এয়ার, কোনো জলীয় বাষ্প নেই, পৃষ্ঠটান হয় 72 ডাইন পার সেন্টিমিটার। কিন্তু জলের উপর জলীয় বাষ্প থাকলে মানে আর্দ্র বায়ু, পৃষ্ঠটান হয় 70 ডাইন পার সেন্টিমিটার, মানে একটু কমে গেল। আচ্ছা, ডাইন পার সেন্টিমিটারটা কি? এই যে পৃষ্ঠটানের আমি একক বলেছিলাম নিউটন পার মিটার। নিউটন পার মিটার বুঝতেই পারছো এটা এসআই একক, সিজিএস একক হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার, খুব স্বাভাবিক। সিজিএস একক হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার, খুব স্বাভাবিক। ঠিক আছে। তো এইগুলো কিছু বেসিক জিনিস, এই জায়গাটা মনে রাখবে পৃষ্ঠটান কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে। আর কিছু ক্ষুদ্র খাজরা প্রশ্ন আছে উদাহরণ সমন্বিত, সেটা আমি বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার পারপাসে কাজে লাগতে পারে। 1 নম্বর হলো কোন কোন স্কুলে দিতে পারে আণবিক পাল্লা কি, এটা একটা প্রশ্ন দিতে পারে। আণবিক পাল্লা কি, এর মান কত? জিনিসটা বুঝিয়ে দিই আগে, তারপর কি লিখতে হবে বলে দেবো। দেখো, আণবিক পাল্লা জিনিসটা হলো যে একটা অণু তার পাশের অণুকে আকর্ষণ করে, ওই যে সমসঞ্জন বল আমি বললাম। কিন্তু আজকে ধরো এখানে একটা অণু আছে, ওর এইদিকে একটা অণু আছে, এখানে 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 একটা অণু আছে। ও একে আকর্ষণ করছে, ও একে আকর্ষণ করছে, ও কি একে আকর্ষণ করবে? মানে আমার বলার বক্তব্য আণবিক পাল্লা মানে একটা অণু তার আশেপাশে একটা নির্দিষ্ট পাল্লার মধ্যেই এই সমসঞ্জন বলটা প্রয়োগ করতে পারে। এমন নয় যে লাস্ট কোণা অণুটাকেও টানতে পারবে, একটা অণু এইখানে আর একটা অণু ঘরের ওই কোণায় আছে তাকে টানতে পারে না, ওটা হয় না। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অণুকেই ওটা আকর্ষণ করতে পারে, ওইটাকেই বলা হয় আণবিক পাল্লা। এর একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে। আশা করি এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে যে কি বলতে চাইছি। এবার আমি জিনিসটা বলে দিচ্ছি। জিনিসটা হলো বাস্তবে দেখা যায়, আমি এটা লিখে দিচ্ছি কারণ এটা সব বইতে থাকবে না লেখা, কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। বাস্তবে দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সমসঞ্জন সংশক্তি বা আসঞ্জল বল সংশক্তি
বা আসঞ্জন বল অনুভবযোগ্য থাকে। অনুভবযোগ্য থাকে। তারপরে এই বলের প্রভাব নগণ্য। তারপরে এই বলের প্রভাব নগণ্য, কোনো কাজে লাগে না। দূরত্বের এই সীমামানকে আণবিক পাল্লা বলে। দূরত্বের এই সীমামানকে আণবিক পাল্লা বলে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে যে এর মান কত, এর মান প্রায় বলবে 10⁻⁻7 সেন্টিমিটার। ইংলিশে এটার নাম খুব সুন্দর, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। মানে বলছে এই একটা ধরো অণু আছে, এর চারিদিকে একটা তুমি একটা গোলক আঁকো, যেই গোলকের ব্যাসার্ধ 10⁻⁻7 সেন্টিমিটার। এর মধ্যে যে কটা অণু থাকবে তাদের সবাইকেও আকর্ষণ করবে। এটাকেই বলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। ক্লাস 11-এ পৃষ্ঠটান পড়ানোর সময় একটু বলা হয়, বাট কোনো অঙ্ক সলভ করতে কাজে লাগে না। যাই হোক, আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে যেগুলো আমার বলার, সেটা হলো কিছু উদাহরণযোগ্য প্রশ্ন আছে। হ্যাঁ, যেমন একটা প্রশ্নের কথা বলি যে রং করার তুলিকে জলে ডুবিয়ে, ভালো করে বুঝবে, রং করার তুলিকে দেখবে জলে ডুবিয়ে তুমি যদি জল থেকে তোলো, তুলিগুলো মানে ওগুলো যেমন তুমি চান করো না, আমার ধরো চুলটা এখন এরকম অবস্থা আছে, আমি যেই চান করে নেবো, চুলটা এখন যতটা ভলিউমে আছে এরকম ছড়িয়ে আছে ধরো মাথার উপর, আমার চান করে নিলে কি এতটা ভলিউমে থাকে? একটু হয়ে যায় না? তেমন রং করার তুলিকে তুমি জলের মধ্যে ডুবিয়ে আবার তুলে নিয়ে আসো, দেখো সব একদম গায়ে গায়ে লেগে যাবে। তো প্রশ্নটা এটাই, রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে, এগুলো কিন্তু সবই পৃষ্ঠটান ধর্মেরই উদাহরণ। রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে, ওকে, আঁশগুলি গায়ে গায়ে লেগে যায় কেন? আঁশগুলি গায়ে গায়ে লেগে যায় কেন? ঠিক আছে, এর উত্তরটা বলে দিচ্ছি, এটা নিজেরা লিখে আমাকে জানাবে। যে যখন রং করার তুলিকে আমরা জলে ডোবাই, দেখা যায় যে তুলির আঁশগুলো পরস্পরের থেকে আলাদা রয়েছে। এবার তুলিটিকে জল থেকে বাইরে আনলে, তুমি জলের মধ্যে দেখবে চুলটা এদিক ওদিক রয়েছে, তুলির আঁশগুলো এদিক ওদিক রয়েছে, যখন আমরা তুলিকে জল থেকে বাইরে আনি তখন তুলির আঁশগুলো পরস্পরের মধ্যে জড়িয়ে যায়। জল থেকে বাইরে আনার পরে তুলির মূল মানে এই যে তুলিটা আছে, তুলির আঁশের মধ্যে জলের একটা আস্তরণ লেগে যায়। ওকে, জলের এই আস্তরণ পৃষ্ঠটানের জন্য তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলকে সংকুচিত করতে চায়, ফলে আঁশগুলি গায়ে গায়ে লেগে থাকে। যখন জল থেকে তুলে নিয়ে আসছি, ওর গায়ে জলের যে আস্তরণ লেগে আছে, সেই আস্তরণ পৃষ্ঠটান ধর্মের জন্য ওর মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, এবং সে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করার জন্য ওগুলো গায়ে গায়ে লেগে থাকে। এটা যেন আমাকে লিখে দেখানো হয়। আমি উত্তর কিন্তু বলে দিয়েছি, হোমওয়ার্ক, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, এক টুকরো কর্পূরকে জলে ডোবালে আচ্ছা, অনেকে কিন্তু এত কিছু পড়িয়ে দিই, তারপরেও তাদেরকে যদি তার ঘরের লোক বা তার বাড়ির টিচার বা অন্য কেউ প্রশ্ন করে পৃষ্ঠটানের মেন কারণ কি, সেটাই বলতে পারে না। পৃষ্ঠটান কি বলতে পারে? এই যে কারণ কিন্তু লিখিয়ে দিয়েছি, কেন হঠাৎ করে টান কাজ করে মাথায় থাকে যেন, সব কিন্তু সুন্দর পয়েন্ট করে খাতায় নোটস বানিয়ে নেবে। আচ্ছা, এক টুকরো কর্পূরকে জলে ডোবায়, জলে ফেললে টুকরোটি এলোমেলো ভাবে জলের উপর নড়াচড়া করে।
টুকরোটি এলোমেলো ভাবে জলের ওপর নড়াচড়া করে কেন? এটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন। এটারও আমি কারণটা বলে দিই, এটার কারণটা বলে দিই, এটাও আমাকে লিখে দেখাবে। এটা আমি কারণটা বলে দিই। কর্পূর জলে দ্রবীভূত হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। কর্পূর জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত যেখানে হয়, মানে যে স্থানে জলে দ্রবীভূত হয় সেখানে পৃষ্ঠটান কমে যায়। কেন কমে যায়? এই যে একটু আগে বললাম, পৃষ্ঠটানে কিছু নির্ভরশীলতা আছে, দ্রবীভূত বস্তুর উপস্থিতি। যেমন জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওটা বেড়ে যায়, কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওটা কমে যায়। কর্পূর বেসিক্যালি একটা জৈব পদার্থ, তো সেই জায়গা থেকে যে স্থানে ও ডুবে থাকে না, মানে দ্রবীভূত হয়, সেইখানে ওর পৃষ্ঠটানটা কমে যায়। এবার যে স্থানে কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে পৃষ্ঠটান বেশি হ্রাস পায়, এবং যে স্থানে কম দ্রবীভূত হয় সেখানে পৃষ্ঠটান কম হ্রাস পায়। দুদিকেই হ্রাস পাচ্ছে, যেখানে বেশি দ্রবীভূত হয়ে যাচ্ছে সেখানে বেশি হ্রাস পেয়ে যাচ্ছে, যেখানে কম দ্রবীভূত হচ্ছে সেখানে কম হ্রাস পাচ্ছে। জলের এই যে অসম পৃষ্ঠটানজনিত একটা কারণ, মানে এই জলের স্তর কোথাও বেশি পৃষ্ঠটান কোথাও কম পৃষ্ঠটান, এই কারণের জন্য কি হয়ে যাচ্ছে, কর্পূরের উপর একটি অসম বল ক্রিয়া করে। কর্পূরের উপর একটি অসম বল ক্রিয়া করে, যেই বলটা ওকে বারবার এলোমেলো ভাবে জলের উপর দিয়ে নাড়াচাড়া করে। যে কখনো ও, একটা ছবি দিয়ে দেখাই, কখনো ও এই যে তুমি এখানে ছাড়লে এখানে বেশি দ্রবীভূত হলো, এখানে কম দ্রবীভূত হলো, তো যেখানে বেশি দ্রবীভূত হয়েছে সেখানটা বেশি দেবে গেছে, যেখানে কম দ্রবীভূত হয়েছে সেখানটা বেশি উঠে গেছে। তো এখানে একটা বল কাজ করলো, এইদিকে চলে গেল, আবার এখানে দ্রবীভূত হলো, আবার এখানে একটা বল কাজ করলো, আবার এইদিকে, আবার এদিকে, আবার এদিকে, তো এরকম ভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে। যেখানে বেশি দ্রবীভূত হয়ে যাচ্ছে সেখানে বেশি হ্রাস পাচ্ছে, কম দ্রবীভূত কম হ্রাস পাচ্ছে। তো এই পৃষ্ঠটানজনিত অসমতার কারণে একটা অসম বল ক্রিয়া করে, যার জন্য উপর দিয়ে নাড়াচাড়া করতে থাকে। এটাও দেখাবে, এটা আমি দেখছি, যদি আমি একটা ভিডিও পাই তাহলে আমি তোমাদের দেখাবো। দাঁড়াও, ক্যাম্পার ইন ওয়াটার জিনিসটা এতটাই বেশি প্র্যাকটিক্যাল না, না দেখালে জিনিসটা খুব বোরিং হয়ে যায়। এই জন্য চেষ্টা করছি যতটা ছবি দিয়ে বলে বুঝিয়ে করানো যায়। বাহ, এই দেখো, এটা দেখো ভালো করে, এই দেখো, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, ভিডিওটা কি বড় হচ্ছে? चाहिए वो उसको हम अगर पानी में डालेंगे तो जो हमारे यहाँ पे कैंपर है वो हमारे यहाँ पे क्या करेंगे, मूवमेंट शो करेगी। तो जो हमारे यहाँ पे कैंपर का सरफेस टेंशन होता है वो हमारे यहाँ पे क्या होता है, इरेगुलर होता है, कहीं पे ज्यादा होता है कहीं पे। तो आज हम यहाँ पे डांसिंग ऑफ कैंपर की वीडियो बनाएंगे। इसके लिए हमें यहाँ पे क्या चाहिए, थाली चाहिए, फिर उसके ऊपर हम यहाँ पे पानी भरेंगे, फिर हमें यहाँ पे कैंपर के छोटे छोटे पीसेस चाहिए। वो उसको हम अगर पानी में डालेंगे तो जो हमारे यहाँ पे कैंपर है वो हमारे यहाँ पे क्या करेंगे, मूवमेंट शो करेगी। तो जो हमारे यहाँ पे कैंपर का सरफेस टेंशन होता है वो हमारे यहाँ पे क्या होता है, इरेगुलर होता है, कहीं पे ज्यादा होता है कहीं पे कम होता है, जिसके वजह से ये हमारे यहाँ पे मूवमेंट शो करती है। और जहाँ पर हाई सरफेस टेंशन होगा वो हमारे यहाँ पे उस तरफ मूव करेगी। तो होप आपको यहाँ पे समझ में आ गया होगा जो हमारे यहाँ पे कैंपर है वो हमारे यहाँ पे डांस क्यों करता है पानी के अंदर। तो আশা করি আমি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। ওই যে বলছে হাই সারফেস টেনশনের দিকে যাবে, মানে যেদিকে বেশি পৃষ্ঠটান সেদিকে বেশি চলে যাবে, কারণ কম পৃষ্ঠটানে কম হ্রাস পেয়েছে, কম চেপে আছে, তো ওখান থেকে বেশি বল কাজ করছে, ওকে যেদিকে বেশি পৃষ্ঠটান কাজ করছে সেদিকে বেশি চলে যাচ্ছে, আবার ওইখান থেকে এদিকে আসছে। তো এই প্রসেসটা হতে থাকছে, কারণ কোনো কর্পূরই একদম গোল হয় না, ইরেগুলার হয়। কোথাও গোল হলে সব জায়গায় সমান লাগতো, ইরেগুলার মানে অনিয়মিত আকৃতির বলে কোথাও বেশি দ্রবীভূত কোথাও কম দ্রবীভূত, তো এটা হয় আর কি। ঠিক আছে, তোমরা নিজেরাও জলে কর্পূর ফেলে দেখতে পারো, তো এটাও আমাকে দেখাবে। এর পরের কোয়েশ্চেন 4 নম্বর,
সেটা হলো উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন? উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা হলে, উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তরটাও খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমত এর মেন কারণ আসছে এখানে, যেটা আমি আগেই বলে রেখেছি, জলের উপর তেল ফেললে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। ঠিক আছে, এবার ব্যাপারটা কি হয়, আমি এটা লিখে দিচ্ছি উত্তরটা, তবে এটা কিন্তু ভালো করে তোমরা এটা পড়ে নেবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, উত্তরটা কি বলছে? উত্তরটা বলছে হলো জলে তেল ঢাললে, জলে তেল ঢাললে জলে পৃষ্ঠটান হ্রাস পায়। সবার প্রথমে এই কথাটাকে আমরা লিখব। হয়ে গেল। যখন এই কথাটা লিখে নিলাম, তারপর লিখব যে উত্তাল সমুদ্রে যখন আমি তেল ঢালছি, উত্তাল সমুদ্রের তেল ঢাললে তেল বায়ুর গতির অভিমুখে ছড়িয়ে পড়ে। যেদিকে বায়ু আছে সেদিকে তেল ছড়িয়ে পড়ছে। তেল বায়ুর গতির অভিমুখে ছড়িয়ে পড়ে। তেল বায়ুর গতির অভিমুখে ছড়িয়ে পড়ে। হয়ে গেল। ফলে তৈলাক্ত জলের পৃষ্ঠটান হ্রাস পায়। ফলে তৈলাক্ত জলের যে পৃষ্ঠটান সেটা হ্রাস পায়। ফলে তৈলাক্ত জলের পৃষ্ঠটান হ্রাস পায়। এবার তেল ঢাললো, যেদিকে বেশি হাওয়া দিচ্ছে সেদিকে বেশি ছড়িয়ে গেল, তো এবার সেই দিকের পৃষ্ঠটান হ্রাস পেয়ে গেল। এবার এই হ্রাস পাওয়ার পরের স্টেপটা কি? হ্রাস পাওয়ার পরের স্টেপটা বেশ ইন্টারেস্টিং। বলছে হ্রাস তো পেয়ে গেল, এবার বলছে তৈলাক্ত জলের পিছনে তৈলাক্ত জলের পিছনে তুলনামূলক বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি থাকায়, যেখানে আর কি তেল নেই, তুলনামূলক বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি থাকায় খুব স্বাভাবিকভাবেই কি হয়ে যাচ্ছে, ওই জল কম পৃষ্ঠটানযুক্ত জলকে পিছনের দিকে টানে। ওই জল কম পৃষ্ঠটানযুক্ত জলকে পিছনের দিকে টানে। পিছনের দিকে টানে। ফলে ঢেউ বেশি উচ্চতায় উঠতে পারে না। ফলে ঢেউ বেশি উচ্চতায় উঠতে পারে না। এবং সমুদ্র পূর্বাপেক্ষা শান্ত হয়। সমুদ্র পূর্বাপেক্ষা শান্ত। জিনিসটা কি? ঢেউ এই 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 যে জলের স্রোত উঠছে, তুমি যখন তেল ঢেলে দিচ্ছ তো কি হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যেদিকে হাওয়া যাচ্ছে সেদিকে তেল বেশি ছড়িয়ে যাচ্ছে। তো যখন সেদিকে ধরো এই আমার জল
এদিকে বেশি তেল হয়ে গেছে, এদিকে তেল আছে, এদিকে আমার জল আছে, তার মানে পৃষ্ঠটান কমে পৃষ্ঠটান বেশি, পৃষ্ঠটান বেশি মানে এ বেশি টানছে না, এর তো বেশি টানতে পারছে না, এ বেশি টানছে, ওকে টেনে নামিয়ে দিচ্ছে। তাই জন্য ও যখন উঠতে চায়, যখন উঠতে ইচ্ছে না, ওকে টেনে নামিয়ে দিচ্ছে। তো এই কারণে আর কি ঢেউ বেশি উঁচু উঠতে পারে না। তো এটা একটা ভালো প্রশ্ন কিন্তু। ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে আমার কাছে, সেটা হলো এইটা, ছাতার কাপড় কমা বর্ষাতি, ছাতার কাপড় কমা বর্ষাতি প্রভৃতির মধ্যে জল ঢুকতে পারে না কেন? বর্ষাতি মানে রেইনকোট, তোমরা সবাই রেইনকোট ইউজ করেছো। এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো জানা না খুব দরকার, আমি বারবার বলি, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো না জানলে না, এইসব চ্যাপ্টারে যেহেতু তোমার কাছে এই মুহূর্তে কোনো অঙ্ক নেই, ক্লাস 11 এইগুলোতে অঙ্ক থাকে, তখন আর এত কিছু বলা হয় না। কিন্তু এখন এই বয়সে কিন্তু এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো জেনে নেওয়া খুব দরকার, যে কোথায় কোথায় এটা ব্যবহার হচ্ছে। তাই যখন 11 গিয়ে পৃষ্ঠটান পড়ো, এই বেসিক আইডিয়াগুলো থাকে, পৃষ্ঠটান এটা করতে পারে। এবার আমরা এটার উপর কি অঙ্ক হয় দেখো, 9-এ আমার অঙ্কটা লাগছে না, আমি বেসিকটা যেন আমার ক্লিয়ার থাকে, যে এই রেইনকোটেও কিন্তু আমার পৃষ্ঠটানের ধর্মই কাজে লাগছে। তো কি হয়, কেন ছাতার কাপড় বর্ষাতি এদের মধ্যে জল ঢুকতে পারে না? এখানে বলছে যে এই যে কাপড়গুলো হয় না, এই ছাতার কাপড় বা বর্ষাতি মানে রেইনকোট, এই ধরনের কাপড় যে বোনা হয়, খুব মানে সূক্ষ্ম হয় এর বোনাগুলো। এবার এই সূক্ষ্ম বুননের মধ্যে যতটুকু ফাঁক থাকে, তার মধ্যে দিয়ে জল চলাচল করতে পারে না বা জল প্রবেশ করতে পারে না। পৃষ্ঠটানের জন্য জলের ফোঁটা ক্ষুদ্র গোলকণার আকারের হয়, আর জলকণাগুলির মধ্যে ক্ষুদ্রতম কণাটির ব্যাস অপেক্ষা কাপড়ের বুননের ফাঁকের ব্যাস কম হয়, ফলে বৃষ্টির জল কাপড়ের উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। মানে তুমি এমন ভাবে বোনা হচ্ছে সেলাই করে, এই যে বোনা হচ্ছে, এত সূক্ষ্ম হচ্ছে না। এই যদি একটা আমি স্মল জায়গা দেখাই তোমায়, এটা হলো ধরো ওই বর্ষাতির কাপড়টা, এত সূক্ষ্ম জায়গাগুলো হচ্ছে, জলের যে একটা বিন্দুর যে মিনিমাম সাইজ, ভালো করে বোঝার চেষ্টা করবে, একটা বিন্দুর যে মিনিমাম সাইজ বলছে, মানে সব থেকে ন্যূনতম সাইজেরও যে গোলকাকার বিন্দুটা আছে, আমরা জানি সব গোলকাকার শেপের হয়, ওটা এর মধ্যে দিয়ে ঢুকতে পারে না। তার জন্য কি হচ্ছে, ওর গা দিয়ে বেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাই জন্য আমাদের ভেতরটা ঠিক থাকছে। যেমন আমি তোমায় বলছি একটা ঘটনা আমার জীবনে, যে কয়েকদিন আগে প্রচুর কলকাতায় বৃষ্টি হচ্ছিল, তো আমি আমার ক্লাস নিতে যাচ্ছিলাম। এবার আমার রেনকোটটা একটু ভালো, ঠিক আছে, মানে একটু মানে বলতে পারো একটু ইয়ে টাইপের, মানে ব্র্যান্ডেড, বেটার। তো সেদিন ওই রেনকোটটা নিয়ে বেরোয়নি। তো আমি আমার পিসির বাড়িতে, আমার দাদার একটা রেনকোট ছিল, ওই রেনকোটটা বাজেই পিসি আমাকে বলেছিল, বাট স্টিল তখন কিছু করার নেই, ওটা পরেই গেছিলাম। তো আমি যখন আমার বাড়ি থেকে ওই যেখানে যাওয়ার আমি গেলাম, আমি দেখলাম ভিতরটা আমার পুরো ভিজে গেছে, মানে রেনকোট কিছুই কাজ করে না, ভেতর দিয়ে জল ঢুকে গেছে, মানে বুননটা বাজে। কিন্তু আমার রেনকোটটা পরলে যতই বৃষ্টি হোক ভেতরে আমার জল ঢুকবে না, ওটা ব্র্যান্ডেড, ওটা ভালো, নতুন, তাই জন্য। তো এইটা হলো গল্প, রেইনকোটের গল্প, বোঝা গেল? তো বুননটা খুব সূক্ষ্ম হতে হবে, যাতে ওর মধ্যে দিয়ে জলবিন্দু প্রবেশ না করতে পারে। এটাও কিন্তু আমাকে লিখে দেখাবে, এটাও আমাকে লিখে দেখিও, ওকে? এটাও হোমওয়ার্ক থাকলো, এটাও হোমওয়ার্ক। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ছাতার কাপড় বর্ষাতি এই ধরনের কাপড়ের বুনন খুব সূক্ষ্ম হয়। এই সূক্ষ্ম বুননের মধ্যে যে ফাঁক থাকে, তার মধ্যে দিয়ে জল গলতে পারে না। পৃষ্ঠটানের জন্য জলের ফোঁটা খুব ক্ষুদ্র গোলাকার হয়। তো সব থেকে ন্যূনতম গোলকের, মানে সব থেকে ন্যূনতম মানে ক্ষুদ্রতম কণাটির ব্যাসও কাপড়ের বুননের ফাঁকের ব্যাস অপেক্ষা বড় হয়। সেই জন্য বৃষ্টির জল কাপড়ের উপর দিয়ে চুইয়ে নিচে পড়ে যায় বা গড়িয়ে নিচে পড়ে যায়। ঠিক আছে, তো এই অ্যান্সারটাও লিখে আমাকে দেখাবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আর একটা জিনিস আই থিঙ্ক আমার বলে দিলে ভালো, একটা না, এটা একটা উদাহরণ টাইপের, এরা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে আমি জানি না, কিন্তু ব্যাপারটা একটা উদাহরণ টাইপের, তাই জন্য আমি বলছি যে ব্যাপারটা, উদাহরণটা এরকম বলছে, একটা সাবানের জলের রিং আছে, ঠিক আছে, একটু ভালো করে দেখো আমি কি বলতে চাইছি। বলছে
এরকম একটা পুরো সাবানের জলের নাকি রিং আছে, দাঁড়া আমি ভালো করে দেখাচ্ছি, জিনিসটা একটু শুনে নাও, বুঝে নাও। এই যে ঠিক আছে, এটা আমি কি করলাম বলতো, যে এইটা একটা তারের রিং, সাবান জলে ডুবিয়ে তুলে এনলে দেখা যাবে একটা পাতলা সাবানের স্তর তৈরি হয়েছে। এইটা একটা অ্যাকচুয়ালি রিং কিন্তু, আর এটা হলো সাবানের পাতলা স্তর। স্যার এটা হলো কি করে? আমি বললাম একটা যদি তোমার কাছে এরকম একটা রিং থাকে, রিং আংটা টাইপের, তুমি এটাকে সাবান জলে ডুবিয়ে নিয়ে আসো, একটা রিং, একটা সাবানের একটা পাতলা স্তর তৈরি হবে। ঠিক আছে, এবার বলছে এই পাতলা স্তরের উপর তুমি একটা এটা কি রাখলাম বলতো, এই নীল রঙের, এটা হলো সুতো। কি রাখলাম? সুতো। জিনিসটা বোঝা গেল? রিংকে সাবানের জলে ডুবিয়ে এনেছি, তো সাবানের একটা পাতলা স্তর পড়ে গেছে, যেটা আমি এই সবুজ কালার দিয়ে দেখিয়েছি, তারপর একটা সুতো রেখে দিয়েছি এলোমেলো শেপে। সুতো ফুতো পাওয়া যায় ছোট ছোট, ওই যে পরীক্ষার খাতা ফাতা বাঁধা ছোট একটা সুতো এই সাবানের জলের উপর রেখে দিয়েছি। ঠিক আছে, এবার তুমি একটা কোনো পিন নিয়ে, কারণ এটা সাবানের স্তর তো ভেতরে, এই যে এই সবুজ রঙের একটা সাবানের স্তর, তুমি যদি এটাকে একটা পিন দিয়ে ফাটিয়ে দাও, তুমি যদি একটা পিন দিয়ে ফাটিয়ে দাও, কিরকম দেখতে হবে জানো? এই দেখো, আমি দেখাচ্ছি কিরকম দেখতে হয়ে যাবে। এক মিনিট, এই কি হলো, তুমি যেই এই জায়গাটা ফাটিয়ে দিলে পুরো সুতোটা গোলক হয়ে যাবে। এটা কিন্তু সুতোটা, আগেই বলে দিই, এই যে নীল রঙের যে বাউন্ডারি আলো, এটা সুতোটা, আমি নীল রঙের বাউন্ডারি দিয়ে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবে বেটার। এটা কিন্তু সুতোটা, মানে সুতোটা পুরো গোল শেপের হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল? রিংকে সাবানের স্তর থেকে উঠিয়ে নিয়ে আসলাম, তো রিং এর মধ্যে সাবানের স্তর হয়ে গেল, ওর মধ্যে একটা সুতো রেখেছি, একটা পিন দিয়ে পুটুক করে ফাটিয়ে দিলাম। তার মানে এখান থেকে এখানে আমি গেছি কিভাবে? সুতোর ভেতরের সাবানের স্তরকে পিন দিয়ে ফাটিয়ে দিয়েছি। পিন দিয়ে ফাটিয়ে দিয়েছি। যখনই পিন দিয়ে ফাটিয়ে দিলাম, তখনই কি হয়ে গেল, যেহেতু এই জায়গায় আর সাবান নেই, তখন এই দিকের সাবানগুলো সবাই ওকে টানলো, কারণ সাবানের একটা বেসিক প্রপার্টি তোমরা জানো, মুক্ত পৃষ্ঠের টান সব দিক থেকে সমানভাবে টানছে। পৃষ্ঠ টান তো, পৃষ্ঠের টান সবাই সবার দিকে টানছে, সব দিক থেকে সমানভাবে টানলে গোল হয়ে যাবে না? তুই বলে স্যার এখানে টানছিল আর এখানেও টানছিল, এখানে এও টানছিল এও তো টানছিল, এখানে দুজনেই টানছিল, তাই জন্য কিছু হচ্ছিল না। এখানে ভেতরে তো আর টানার কেউ নেই, ওখানে তো সাবানের স্তর ফাটিয়ে দিয়েছি আমি, শুধু বাইরে আছে, ওরা সবাই সবার দিক থেকে টেনেছে। ওই যে বললাম সব দিক থেকে টানা, দেখো গোল হবে, দেখো গোল শেপ হয়ে গেল। আশা করি ফিলটা পেয়েছো কেন এটা হয়েছে। ঠিক আছে, তো এটাও কিন্তু পৃষ্ঠটানের ধর্মের একটা উদাহরণ। তো এটাকে আমি সবার শেষে দেখালাম, বইতে হয়তো থাকে এই জিনিসটা। তো আমি আই থিঙ্ক আমার যা যা বলার ছিল পৃষ্ঠটান রিলেটেড সব বলে দিয়েছি, এবং এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না। আশা করি সবকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি তোমাকে এই রিলেটেড প্রশ্ন দেয় তোমরা বলতে পারবে। আমি কারণটা বলে দিলাম, যে যখন আমি এটাকে ফাটিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, যখন এই অবস্থায় ছিল তখন ভেতরের সাবানের স্তর আর বাইরের সাবানের স্তর ওর উপর বল প্রয়োগ করছিল, তাই জন্য সাম্যাবস্থায় ছিল, লিখে নাও। এবং যখন আমি ফাটিয়ে দিচ্ছি তখন বাইরের সাবানের স্তরগুলোর উপর পৃষ্ঠটান ধর্মের জন্য চারিদিক থেকে বল প্রয়োগ করছে, চারিদিক থেকে সমান মানের বল প্রয়োগ করার জন্য সুতোটি একটি বৃত্তাকার আকার ধারণ করেছে। চারিদিক থেকে সমান মানের বল প্রয়োগ করার জন্য সুতোটি একটি বৃত্তাকার আকার ধারণ করেছে। এটাও কিন্তু পৃষ্ঠটান ধর্মকেই প্রকাশ করছে। পৃষ্ঠটান ধর্মের পরীক্ষা, এটাও যেটা বললাম সেটা লিখে দেখাবে।
যে কেন এরকম গোলকাকার হয়ে যাচ্ছে, কেন সুতোটি গোলকাকার হচ্ছে। এই 4টে প্রশ্ন হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা আমাকে লিখে দেখাবে, এটা হোমওয়ার্ক, এটা তো আমি লিখে দিয়েছি, আর এখানে এই দুটো হোমওয়ার্ক। ঠিক আছে, পৃষ্ঠটান পুরো শেষ, পৃষ্ঠটান নিয়ে আর কারোর কোনো ডাউট নেই বা থাকার কথা না, তাহলে জেনে নেবে। আশা করি পৃষ্ঠটানটা ক্লিয়ার হয়েছে, জিনিসটা কি, কিভাবে কাজ করে না কাজ করে, কোথায় দেখা যায়, কেন চেঞ্জ হয়, ইত্যাদি ইত্যাদি সব হয়েছে। তো এবার আমরা আমাদের মোটামুটি ভিডিওর 1 ঘন্টা হয়েছে, তো এবার আমরা স্টার্ট করবো আমাদের পরের পার্ট, যেমনটা আমরা বলেছিলাম সেটা হলো সান্দ্রতা। ঠিক আছে, চলো এবার একটু সান্দ্রতা কি হয় দেখে নি চট করে। এক কথায় 2-3টে জিনিস বলি, তারপর মেন জিনিসে যাব। সান্দ্রতা হলো তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ। যেমন ধরো আমাদের ঘর্ষণ তোমরা সবাই ক্লাস 8-এ পড়েছো সামান্য, যে যখন কোনো একটা তলের উপর দিয়ে আরেকটা তল যাওয়ার চেষ্টা করে, তখন এই নিচের তলটা উপরের তলের গতির বিরুদ্ধে, বা উপরের তলটা নিচের তলের গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করে। দুটো তল পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার চেষ্টা করলে একটি তল অপর তলের গতির বিরুদ্ধে একটা বাধার চেষ্টা করে। এই বাধাটাকেই মনে করো আমরা বলেছিলাম ঘর্ষণ। ঘর্ষণ এমন জিনিস যে একজন তলকে আরেকজন তলের উপর দিয়ে যেতে দেবে না, দুজনকে একসাথে রেখে দেবে। এটাই মনে করো ঘর্ষণ, বুঝিয়েছিলাম ক্লাস 8-এ। যারা আমার কাছে পড়েছো তারা বুঝেছো, যারা অন্য কোথাও পড়েছো তাদেরকেও নিশ্চয়ই এটা বোঝানো হয়, যেটা ঘর্ষণ ছিল। মানে ঘর্ষণটা মনে করো, আমি এটা বলতে চাইছি। সান্দ্রতা বোঝার জন্য ঘর্ষণ বুঝলেই হয়। সান্দ্রতা কি আমি 1 লাইনে লিখছি, 1 লাইনে সান্দ্রতা ব্যাখ্যা হয়ে যায়, তারপর তো হাজারো হাবিজাবি সব ডেফিনেশন হবে। সেটা হলো সান্দ্রতা হলো বেসিক্যালি, যদি আমি বলি তরলের এইটা হলো 1 লাইনের সান্দ্রতা। পরীক্ষায় লিখবে না, তোমাদের বোঝার জন্য, তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ মানে তরলের যে দুটো স্তর আছে তাদের মধ্যেও একটা ঘর্ষণ বল কাজ করে, যে একটা নিচের স্তর উপরের স্তরকে বলেছে আমি যেতে দেবো না, উপরের স্তর নিচে, উপরের স্তর যে বেশি স্পিডে আছে নিচের স্তর কম স্পিডে যাচ্ছে, উপরের স্তর নিচের স্তরকে পেছন দিকে টানছে। আবার নিচে, আবার উপরের স্তর নিচের স্তরকে বলে তুই কেন আসে, তুই টান, ওকে আবার সামনের দিকে টানছে। তো দুজনের মধ্যে যে একটা ব্যাকওয়ার্ড ড্র্যাগিং ফোর্স, ইংলিশে বলে এক কথায় ব্যাকওয়ার্ড ড্র্যাগিং ফোর্স, ব্যাকওয়ার্ড ড্র্যাগিং, ড্র্যাগ করছে একে অপরকে, সেটাকে বলা হয় সান্দ্রতা, বা ইংলিশে বলা হয় এটাকে ভিসকোসিটি। ইংলিশে এটাকে বলা হয় ভিসকোসিটি। এটা একদম বেসিক আইডিয়া, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি পুরোটা ডিফাইন হয়ে যায়। এবার কি টুকটাক আমাদের যা যা আছে সেগুলো আমাদের একটু জানতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা এমন কিছু চাপের জিনিস। ঠিক আছে, তো আশা করি সান্দ্রতার বেসিকটা ক্লিয়ার হয়েছে। এবার যে আমি কথাটা বললাম অভ্যন্তরীণ ঘর্ষণ, তার জন্য একটা ছবি আছে আমার কাছে, সেই ছবিটা তোমাদেরকে দেখাই। ধরো এটা একটা হলো আমার তল, যার উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এবার তরল প্রবাহটাকে না আমি এভাবে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা হলো একটা তল, তো যেই স্তরটা, এগুলো একটা স্তর, এইগুলো কি তরলের স্তর। তো যে স্তরটা তলটার একদম কাছে, তার সাথে ঘর্ষণ সব থেকে বেশি, সে সব থেকে কম বেগে প্রবাহিত হতে পারছে। তার উপরে যে স্তরটা আছে আরেকটু বেশি বেগে প্রবাহিত হচ্ছে, তার উপরের স্তরটা আরেকটু বেশি বেগে প্রবাহিত হচ্ছে, তার উপরের স্তরটা আরেকটু বেশি বেগে প্রবাহিত হচ্ছে, এবং এরকম ভাবে আর কি যত ওই তল থেকে দূরের দিকে যাচ্ছে তত বেগটা বাড়ছে। তার মানে এদের মধ্যে যে ঘর্ষণটা, তো মানে নিচের স্তরটা উপরের স্তরকে পেছন দিকে টানছে, এই স্তরটা আবার তার উপরের স্তরকে পেছন দিকে টানছে, এখানেই ঘর্ষণ বলটা কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তো আমি ঘর্ষণের একটা মানে সান্দ্রতার একটা সংজ্ঞা লিখে দিচ্ছি। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা কি বলবো আমরা, সংজ্ঞাটা আমরা বলবো যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের প্রবাহী তার পাশাপাশি দুটি স্তরের আপেক্ষিক গতি বা মানে আপেক্ষিক বেগ হ্রাস করতে চায়,
আপেক্ষিক বেগ হ্রাস করতে চায় সেই ধর্মকে প্রবাহীর সান্দ্রতা বলে। এটাও ক্লাস 11-এ পড়ানো হয়। সেই ধর্মকে প্রবাহীর সান্দ্রতা বলে। ঠিক আছে, এটা হলো এখানের মেন জিনিস, মেন জিনিস। ঠিক আছে, এটা খুব সুন্দর, আমি এই যে ছবিটা এঁকে দিয়েছি না, এই ছবিটা থেকে খুব সুন্দর একটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি, সেই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নাও। সেটা কি বলতো? সেটা হলো, আমি যদি স্তরগুলোর নাম দিই, ধরো এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি, এটার নাম দিলাম ইএফ, খুব কাছাকাছি হয়ে যাচ্ছে আমি জানি। আর একটু উপরের দিকে নাম দিই, এটা জিএইচ, এটা আইজে। দুটো স্তর পরপর আছে, আমি নেক্সট লিখে দিচ্ছি, এটা তোমরাও লিখে রাখবে। জিএইচ আইজি স্তরের বেগ কমাতে চায়, কারণ কি? ও নিজে কমে আছে, তো ওকে পেছন দিকে টানছে। কিন্তু উল্টো দিকে আইজে জিএইচ স্তরের বেগ বাড়াতে চায়। দুজনের উদ্দেশ্যই কিন্তু সেম। এটা ভেবো না যে আইজে ভালো জিএইচ খারাপ, এটা না, ভালো খারাপের ব্যাপার না। ব্যাপারটা এটা যে দুজনের উদ্দেশ্যই সেম, দুজনের উদ্দেশ্যই কিন্তু এখানে এটা যে আমরা দুজনে একসাথে চলবো, আমাদের দুজনের মধ্যে বেগের কোনো পার্থক্য থাকবে না। তো স্বাভাবিক যে কম বেগে আছে সে চাইছে ওপরের বেগে কমিয়ে দিই, আর যে বেশি বেগে আছে সে ভাবছে আমি নিচের বেগকে বাড়িয়ে দিই। তো যদি আমি বলি যে তুমি যদি এই দুটো স্তরকে একটু দেখাও সামনে থেকে, যে স্যার এই হলো আইজে আর এই হলো জিএইচ, তার মানে জিএইচ আইজের উপর পেছন দিকে বল প্রয়োগ করছে, আইজে জিএইচ এর উপর সামনের দিকে বল প্রয়োগ করছে। এই যে বলটা প্রয়োগ করছে, এটাই হলো ক্রিয়া প্রতিক্রিয়া বলের মতো, এ ওর উপর পেছন দিকে, ওর উপর সামনের দিকে, এটাই হলো সান্দ্র বল। এর ফর্মুলা আছে, কি করে আসে বা এর ফর্মুলা সবই আছে, বাট এটা হলো আমি ফিলটা দিলাম যে অ্যাকচুয়ালি স্তরের মধ্যে কিভাবে কাজ করছে, আর এটা হলো তার সংজ্ঞাটা। ঠিক আছে, আচ্ছা, কেন এটাকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় বোঝা গেছে? কেন আমি এখানে কথাটা বলেছি তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ, সেটা বোঝা গেছে। কারণ তরলের মধ্যস্থিত দুটো স্তরের মধ্যবর্তী ঘর্ষণ বল কাজ করে। তো এটা কেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় লিখে রাখো, এটা পাঠাতে হবে না আমাকে, এটা আশা করি এখান থেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমার যে জিনিসটা আসছে সেটা হলো এই সান্দ্রতা কোন কোন জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো, সান্দ্রতার নির্ভরশীলতা কোন কোন জিনিসের উপর সান্দ্রতা নির্ভর করে থাকে। ফার্স্ট যেটার উপর নির্ভর করে সেটা তরলের প্রকৃতি, 1 নম্বর। কি ধরনের তরল, প্রত্যেকটা তরলের সান্দ্রতা আলাদা আলাদা। নেক্সট নির্ভর করে হলো স্পর্শতলের ক্ষেত্রফল, তরলের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর। তরলের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভর করে। আর লাস্ট যেটার উপর নির্ভর করে সেটা হলো পাশাপাশি স্তরের অ্যাকচুয়ালি এটাকে বলে বেগের নতিমাত্রা। ঠিক আছে, দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তনের হার। অ্যাকচুয়ালি জিনিসটা কি এখন আমি বলবো বুঝতে হবে না, তাও বলে দিচ্ছি একবার, যদি একবারে বুঝে যাও ঠিক আছে, নাহলে পরীক্ষায় ক্লাস 9-এ লাগে না। এগুলো সবই এটা 11-এর ফর্মুলা থেকেই বলা যায়, যে পাশাপাশি স্তরের দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার বা বেগের নতিমাত্রা। এই বেগের নতিমাত্রা ব্যাপারটা একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যদি মাথায় থাকে, না হলে জাস্ট মানে মনে রেখে দেবে 3টে জিনিস। ধরো এটা হলো আমাদের তরল স্তর, বুঝেও যেতে পারো, মানে এমন কিছু কঠিন জিনিসও নয়। ধরো এটা একটা স্তর আছে এবি, তার উপরে আর একটা স্তর আছে সিডি। ওকে, এটা উপরে আছে, এর ধরো বেগ হলো
10 মিটার পার সেকেন্ড। ওকে, আর এই স্তরের বেগ হলো ধরো 8 মিটার পার সেকেন্ড, এর থেকে দূরত্ব হলো 3 মিটার, আর এই সিডি স্তরের দূরত্ব হলো 8 মিটার। বেগের নতিমাত্রা যদি আমায় বার করতে বলে, দূরত্বের সাথে বেগ পরিবর্তনের হার, বেগের নতিমাত্রা হলো সিম্পল ফর্মুলা, বেগের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন। বেগের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন, এটায় 8, উপরেরটায় 10, তাহলে বেগের পরিবর্তন কত স্যার? 10 - 8। দূরত্বের পরিবর্তন কত? এটার 3, ওটার 8, তার মানে 8 - 3, তার মানে 2/5, তার মানে 0.4। এর একক হয়, উপরেরটা মিটার পার সেকেন্ড, নিচেরটা মিটার, তো পার সেকেন্ড, এর একক পার সেকেন্ড আর কি। এটা হলো বেগের নতিমাত্রা, তো এর উপর নির্ভর করে। ঠিক আছে, তো এই তিনটে জিনিসের উপর আর কি সান্দ্রতা নির্ভর করে। ওকে, তো এইটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমাদের মাথায় রাখতে হয়। এবার এই সান্দ্রতা পড়াতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকও আসে, সেটাকে বলে আদর্শ তরল। ওকে, আদর্শ তরল। এরা পরীক্ষায় আমার ধারণা দেবে না, তাও আমি যেহেতু পড়াচ্ছি তাই জন্য আমি বলে রাখি, বা আদর্শ তরলের থেকেও আরো বলা বেটার আমার জন্য আদর্শ প্রবাহী, কারণ আমরা তো তরল আলাদা করে বলছি না, আমরা তরল গ্যাস দুটোকে একসাথে প্রবাহী বলি। তো আদর্শ প্রবাহী কি বলা হচ্ছে? তো বলছে আদর্শ প্রবাহী সে যার মধ্যে কোনো সান্দ্র বল কাজ করবে না। মানে সান্দ্রতা তুমি বুঝতে পারলে, পাশাপাশি যে দুটো স্তর প্রবাহিত হচ্ছে তাদের দূরত্বের সাথে বেগের একটা পরিবর্তন আছে, সেই পরিবর্তনের বিরুদ্ধে মানে একটা বল কাজ করছে, যে ওর বেগ কমাতে চাইছে, ওর বেগ বাড়াতে চাইছে, যেটা আমি এখানে একটু আগে বোঝালাম। তো এটাই সান্দ্র বল। তো আদর্শ প্রবাহীর মধ্যে বেসিক্যালি সান্দ্র বল কাজ করবে না। তো আমি এটাকে দুটো ভাষায় লিখে দিতে পারি, দুটো ভাষায়। ফার্স্ট, প্রবাহ ধারারেখ হবে। এবার তোমরা বলবে স্যার ধারারেখ প্রবাহ আবার কি জিনিস? এক্ষুনি বলছি, জাস্ট এখন মনে রাখো। প্রবাহ ধারারেখ হবে। 2 নম্বর, অসান্দ্র। স্যার এরকম প্রবাহী কি হয় না? অবভিয়াসলি হয় না, অবভিয়াসলি অসান্দ্র বলে কিছু হয় না। ঠিক আছে, তো এবার এই প্রবাহ ধারারেখ, তোমাদের স্বাভাবিক মনে প্রশ্ন আছে ধারারেখ প্রবাহ কি? বলছি ধারারেখ প্রবাহ কি সেটাও বলে দিচ্ছি। যে ধারারেখ প্রবাহ মানে কি, আগে জিনিসটা দেখাই, ধারারেখ প্রবাহটা কি। হেডিংটা লিখি, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো আবার ইন্টারনেটের কাছে চলে যাই। হেভি জিনিস, তোমরা যখন কল খুলবে দেখবে কলটা খুব আস্তে আস্তে পড়ে, খুব সিম্পলি স্মুথ পড়ে। যখন জোরে খুলবে দেখবে চারিদিকে ছেটকানো শুরু করে। এখানেই আসে ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ মানে প্রত্যেকটা স্তর যারা প্রবাহিত হচ্ছে তারা তার আগের পার্টিকেলটার যে পাথ আছে ওটাকে পুরোপুরি ফলো করছে। আমি দেখাচ্ছি, হয়তো এটা বুঝতে পারবে না। দেখো, স্ট্রিমলাইন ফ্লো, এই দেখো, এই দেখো, দেখো পড়ছে, তুমি বুঝতে পারছো না কিন্তু, মানে স্মুথ ভাবে পড়ছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু পড়ছে, আবারও বলছি পড়ছে। দেখো এটা পড়ছে, বোঝা যাবে কখন? যখন হাতটা ঢোকাবে। দিস ইজ কল ধারারেখ প্রবাহ, দিস ইজ কল ধারারেখ প্রবাহ। তো ধারারেখ প্রবাহের ব্যাপারটা কি আমি আগে সংজ্ঞাটা বলে দিই। এটার আরেকটা নামও আছে, সেটাকে বলে শান্ত প্রবাহ। সেম জিনিস। ঠিক আছে, আগে আমি
সংজ্ঞা, আচ্ছা আগে আমি একটা জিনিসটা বুঝিয়ে দিই, মানে সেটা বেটার হবে, তারপর সংজ্ঞা বলবো। জিনিসটা বলছে ধরো কোনো একটা এরকম এরকম একটা প্রবাহ হচ্ছে, বলে স্যার এগুলো কি আঁকছেন? এটা হলো ধারা রেখা, স্ট্রিম লাইন্স, মানে বিভিন্ন প্রবাহের পথ। তো বলছে ভালো করে বুঝবে, হ্যাঁ, ধরো এই পাত দিয়ে যাচ্ছে, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, হয়ে গেল। এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো বি, এই পয়েন্টটা হলো সি। বলছে এইখানে ওর বেগটা হচ্ছে v1, এখানে ওর বেগটা হচ্ছে v2, এখানে ওর বেগটা হচ্ছে v3। মানে যখন ফ্লো হচ্ছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বেগ আছে ওর প্রবাহে। বলছে এটা শুধুমাত্র একটা পার্টিকেলের ক্ষেত্রে এটা নয়, এই লাইন বরাবর পরের যে পার্টিকেলটাও আসবে, পরের যে কণাটাও আসবে, তারও এ বিন্দুতে এই v1 বেগই হবে, তারও বি বিন্দুতে v2 বেগই হবে, তারও সি বিন্দুতে v3 বেগই হবে। তার মানে প্রত্যেকটা কণা যারা ওই পথ বরাবর প্রবাহিত হচ্ছে, সে তার সামনের মানে তার আগে যে গেছে তার প্রবাহ পথকে পুরোপুরি অনুসরণ করছে। পুরোপুরি অনুসরণ করা মানে ওই কণাটার যে বিন্দুতে যত বেগ হয়েছিল, পরের কণাটারও সেই বিন্দুতে তত বেগ হবে। তো এটা একটা খুব সুন্দর ডিসিপ্লিন আছে, মানে যেন লাইন করে জিনিসটা চলছে, পুরো লাইন এগোচ্ছে। তাই জন্য আলাদা করে এগোনোটা বোঝা যাচ্ছে না, কারণ খুব লাইনে মেনটেন হচ্ছে পুরোটা। এইটা হলো ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। যখন কলটা খুলি খুব একদম সরু ধারায় আর কি ব্যাপারটা ফ্লো হইতে হয়, মানে ফ্লো হয়, প্রবাহিত হয়, ওটা ধারারেখ প্রবাহ। এটা হলো আইডিয়াটা। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি যে v1, তুমি বলবে স্যার v1 v2 v3 কি সেম? না, এটা কিন্তু আমি কখনোই বলছি না। কনসেপ্টটা বুঝবে যে v1 v2 v3 আমি সেম বলছি না, বাট আমি বলছি v1 মানে এ বিন্দুতে বেগ, v2 মানে বি বিন্দুতে বেগ, আর v3 মানে সি বিন্দুতে বেগ। আমি বলছি এটা সময় নিরিখে পরিবর্তন হয় না। মানে আমি যদি বার করি v1 সময়ের সাপেক্ষে অপরিবর্তিত, এটা আমি বোঝাতে চাইছি। এমন নয় যে সব জায়গার বেগ সেম, কিন্তু যেখানে যাবে ওটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে না। সময়ের সাপেক্ষে অপরিবর্তিত। v2 এটাও সময়ের সাপেক্ষে অপরিবর্তিত, v3 এটাও সময়ের সাপেক্ষে অপরিবর্তিত। ওকে, তো এবার আমি ধরো যদি সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা বলছে হলো, বলছে প্রবাহ কালে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহ কালে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান এবং অভিমুখ, প্রবাহীর বেগের মান এবং অভিমুখ যদি সর্বদা অপরিবর্তিত থাকে, যদি সর্বদা অপরিবর্তিত থাকে তাহলে সেই প্রবাহকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলে। তাহলে সেই প্রবাহকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলে। এই প্রবাহে কণাগুলির মধ্যে কোনো সংঘর্ষ হয় না। এই প্রবাহে কণাগুলির মধ্যে কোনো সংঘর্ষ হয় না। ঠিক আছে, আরেকটা বিষয়, তরল এই প্রবাহে খুব ধীর গতিতে প্রবাহিত হয়। তরল এই প্রবাহে খুব ধীর গতিতে প্রবাহিত হয়।
ঠিক আছে, তো এটা আর কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে, এটা আর কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ধারারেখ প্রবাহ। আর এই যে আমি যে এই যে প্রবাহ পথগুলো দেখিয়েছি, বা এরকমও হতে পারে আজকে, এই 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 এগুলোকে বলা হয় ধারা রেখা, মানে যে রেখা বরাবর আর কি প্রবাহিত হচ্ছে, এগুলোকে কি বলা হয়? ধারা রেখা। ধারা রেখা। রাধা কৃষ্ণের একটা খুব সুন্দর জিনিস আছে ভক্তির, সবাই হিন্দু ধর্মের না আমি জানি, বাট জিনিসটা আমার মনে পড়লো তো বলছি। এটা একটা সুন্দর উপমা টাইপের। বলছে যা ওপর থেকে নিচে প্রবাহিত হয় সেটা হলো ধারা, যা ওপর থেকে নিচে প্রবাহিত হয় তা হলো ধারা, আর যার নামে প্রবাহ নিচ থেকে ওপরে হয় সে হলো রাধা। এটা কৃষ্ণ রাধাকে বলেছিল, সত্যি বলেছিল কিনা জানি না, আমি এক জায়গায় শুনেছিলাম। তো এটা প্রেম ভক্তির একটা অপূর্ব কথা আর কি। এইটা নয় যে নিচ থেকে ওপরে প্রবাহিত হচ্ছে বা হচ্ছে না, সেটা না, কিন্তু সে ভালোবেসে এই কথাটা বলছে, যার নামে নিচ থেকে ওপরে প্রবাহ হতে পারে সেটা হলো রাধা, ধারার উল্টো। ঠিক আছে, তো এটা খুব সুন্দর একটা উপমা প্রেমের দিক থেকে। যাই হোক, তো এইগুলোকে ধারা রেখা বলে, মাথায় রাখবে। তো ধারা রেখার সংজ্ঞা যদি কেউ জানতে চাও, তো আমরা সংজ্ঞাটাকে এভাবে ডিফাইন করতে পারি, ধারারেখ প্রবাহতে, ধারারেখ প্রবাহে প্রবাহী যে পথ অনুসরণ করে তাকেই অ্যাকচুয়ালি ধারারেখা বলা হয়। প্রবাহী যে পথ অনুসরণ করে তাকেই আমরা অ্যাকচুয়ালি ধারারেখা বলি। ঠিক আছে, এই ধারারেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেটাও বলে দিই। এই ধারারেখার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো ধারারেখার বৈশিষ্ট্য কি কি। প্রথম বৈশিষ্ট্যই হলো ধারারেখা বক্ররেখা বা সরলরেখা দুটোই হতে পারে। এটি বক্ররেখা বা সরলরেখা। অনেকের একটা মিথ থাকে এরকম, মানে তারা ভাবে যে সবসময় সরলরেখা হবে, না দেখো আমি দুটোই এঁকেছি, কিন্তু বক্ররেখা বা সরলরেখা দুটোই হতে পারে। ওই যে আমি যে তোমাদের ছবিটা দেখালাম, মানে ছবি বলি ভিডিওটা দেখালাম, ওখানে এরকম তেলটা এরকম ভাবে পড়ছে, ওই যে পেট্রোলটা না কি ঢালছিল এরকম পড়ে, বক্ররেখায় পড়ছে, তো এরকম স্ট্রেটও হতে পারে। নেক্সট হলো ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে, ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেটি ওই বিন্দুতে প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। এটাও খুব ইম্পর্টেন্ট, বুঝিয়ে দিচ্ছি। সেটি ওই বিন্দুতে প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। 3 নম্বর, বলা হচ্ছে দুটো ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কখনো পরস্পরকে ছেদ করে না। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। 4 নম্বর, নলের যে স্থানে ধারারেখাগুলি
বেশি ঘেঁষাঘেঁষি ভাবে অবস্থান করে, বেশি ঘেঁষাঘেঁষি ভাবে অবস্থান করে সেখানে প্রবাহের বেগ তীব্র হয়, সেখানে প্রবাহের বেগ তীব্র হয়। এবং যেখানে খুব স্বাভাবিক ধারারেখার মাঝের ব্যবধান বেশি, সেখানে বেগ হ্রাস পায়। এই হলো কনসেপ্ট। এবার আমি জিনিসটা একবার পয়েন্টগুলো একবার এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে স্পর্শকের ব্যাপারটা বললাম, সেটা কি বললাম একটুখানি বুঝে নাও। সেটা আমি এটাই বললাম যে ধরো ধারারেখা এরকম, তো এই বিন্দুতে প্রবাহীর বেগের মুখ, এই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে কি? স্পর্শক মানে এমন একটা রেখা যে একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যায়। এই বিন্দুতে স্পর্শক এই দিকে কাজ করছে। তো ধারারেখার কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে প্রবাহীর বেগের অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, প্রবাহী বেগটা ওইখানে কোন দিকে। দুটো ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তার মানে যদি এই একটা ধারারেখা হয়, এই একটা ধারারেখা হয়, এটা কোথাও যদি ছেদ করে, দেখো ছেদ বিন্দুতে তুমি দুটো স্পর্শক আঁকতে পারবে। একটা স্পর্শক এই দিকে যাচ্ছে, একটা স্পর্শক এই দিকে যাচ্ছে। তার মানে একই বিন্দুতে একটা কণার দুদিকে বেগ হতে পারে না, একদিকেই হবে। তাই জন্য দুটো ধারারেখা কখনো পরস্পরকে স্পর্শ করে না। আর যেখানে অবশ্যই ধারারেখাগুলো অনেক বেশি তীব্র, তার মানে অনেক বেশি ওখানে প্রবাহ হচ্ছে। আর যেখানে কম, একটু ব্যবধান বেশি, তার মানে সেখানে প্রবাহের বেগ কম। ঠিক আছে, এইগুলো হলো ধারারেখার বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, বলে আজকে ক্লাস শেষ করব। সান্দ্রতা পুরোটা হয়নি, কারণ তোমরা জানো যে আমাদের লিখে লিখে আমাদের জিনিসটা পড়তে হয়, এবং সেখানে যাতে তোমাদের সবার ক্লাস নোটস ভালো হয়ে যায়, এবং যাতে তোমাদের আর বাইরে থেকে বই পড়তে না হয়, তো তার জন্য আমার যা হয় সময় লাগে। তো আমরা এর পরের ক্লাসে সান্দ্রতা বাকি যে পার্টটা ওটা করবো, এবং স্থিতিস্থাপকতা ধরবো। দেখা যাক স্থিতিস্থাপকতা শেষ হয়ে গেলে ভালো। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট। সান্দ্রতা যখন পড়ানো শুরু করলাম, সেটা হলো এই ব্যাপারটা। সান্দ্রতাকে আমি তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ তো বলেছি, কিন্তু সান্দ্রতার ঘর্ষণের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, সেটা না আমি এখানে বলে দিই। সান্দ্রতা আর ঘর্ষণের মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট জায়গা। সান্দ্রতা আর ঘর্ষণের মধ্যে পার্থক্যের জায়গাটা কি, যে যদি প্রবাহী স্থির থাকে, মানে প্রবাহিত না হয়, না জল এখন দাঁড়িয়ে আছে, তার মানে ওর মধ্যে কোনো সান্দ্রতা নেই। প্রবাহ হলে তবেই হবে। তার মানে স্থির থাকলে সান্দ্র বল শূন্য, স্থির থাকলে সান্দ্র বল শূন্য। আর দুটো বস্তু স্থির থাকলেও ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। মানে যখন একজন আরেকজনের উপর দিয়ে গতিশীল হয়নি, গতিশীল হওয়ার চেষ্টা করছে, দুটি বস্তু স্থির থাকলেও ঘর্ষণ ক্রিয়া করে। তবে এটা মেন ডিফারেন্স নয়, মেন ডিফারেন্স পরেরটা। আমি দেখো এখানে লিখিয়েছি যে কোথায় গেল, সান্দ্রতা নির্ভর করে তরলের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর। মানে এরিয়া যত বড় হবে, নিচের ক্ষেত্রফল যত বড় হবে, তত বেশি সান্দ্রতা কাজ করবে। ঘর্ষণের ক্ষেত্রে ক্ষেত্রফলের কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এইটা ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, এটা নির্ভর করে না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখো। ঠিক আছে, এছাড়াও সান্দ্রতায় আরো জিনিসপত্র আছে। এখন ওই অশান্ত প্রবাহ বলার আছে, বার্নৌলির নীতি বলার আছে। ঠিক আছে, তারপর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কোথা থেকে প্রশ্ন আসতে পারে, যেরকমটা আমি তোমাদের পৃষ্ঠটানো দিলাম। তো ওই ধরনের জিনিস বলার আছে, তো সেগুলো বলবো। সেগুলো বলার পর আমরা স্থিতিস্থাপকতা বলে একটা পার্ট থাকবে, ওটাও একটু দেখে নেবো। দেখা যাক পরের দিন কতটা হয়। আশা করি আর দুটো ক্লাসে হয়ে যাবে, কারণ কিছু স্থিতিস্থাপকতার অঙ্কর জায়গা আছে যেগুলো আমার মনে হয় একটু দেখিয়ে দেওয়া ভালো, কারণ বইতে অল্প বিস্তর কিছু অঙ্ক আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যাতে সেই অঙ্কগুলোতে কোনো সমস্যা না হয়, তো আমি দেখিয়ে দেবো। আই থিঙ্ক দুটো ক্লাস হয়ে যাবে। একটা ক্লাসে সান্দ্রতা ছেড়ে স্থিতিস্থাপকতা খানিকটা শুরু হবে, আর একটা ক্লাসে স্থিতিস্থাপকতা হয়ে তার কিছু অঙ্ক দেখিয়ে দেবো।
ক্লাস আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ। ভালো করে সবাই পড়াশোনা করো। ক্লাস নোটসটা অবশ্যই, এটা আমি বারবার বলি, ক্লাস নোটসটা ভালো করে বানাও। যেটা যারাই আমার ক্লাস করছো, যে ক্লাস নোটস যদি ভালো থাকে তাহলে আর তোমাকে বই পড়তে হবে না, তোমার পরীক্ষা খাতায় তোমার তার প্রমাণ দিয়ে দেবে। ঠিক আছে, তো ভালো করে ক্লাস নোটসটা বানাতে থাকো। আর এই যে ফাইলটা আছে, এই ফাইলটার যে লিঙ্ক আমি ওটা ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো তোমরা এই ফাইলটাও পেয়ে যাবে। তো যদি তোমাদের কাজে লাগে, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো অবশ্যই লিখে পাঠিও আমায়। আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসটা লাইভই নেওয়ার, যাতে সবার সাথে ইন্টারাকশন করতে পারি। লাস্ট লাইভ অনেকদিন আগে হয়েছে। ওকে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নুন, গুড মিডনাইট, যে যখনই দেখছো দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।